আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্লিজ। হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার এখানে সাউন্ড সিস্টেম ওকেই। আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান তো প্লিজ আমার কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছেন কিনা। আমাকে একটু জানাবেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। যারা যুক্ত আছেন আমাকে একটু জানাই দিন প্লিজ। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ। একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ। তো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো ডিয়ার, এখন আমরা কথা বলবো, আজকে আমরা কথা বলবো একবারে সহজে কিভাবে ন্যারেশন শেখা যায় এই বিষয়টা নিয়ে। তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন আমাদের সঙ্গেই থাকবেন। আজকে ন্যারেশনের পুরো গোষ্ঠী উদ্ধার করব আমরা একটা ক্লাস ইনশাআল্লাহ। সো আসেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয়টা। আমরা আজকে কথা বলছি ন্যারেশন নিয়ে। ন্যারেশনের আরেকটা নাম আছে, এটার একটা নাম হলো স্পিচ। হ্যাঁ, ন্যারেশনের নাদার নেম অফ ন্যারেশন ইজ স্পিচ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। সিমিলারলি আমরা অনেকেই পড়ে আসছি ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। সো আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই যে ন্যারেশন মানে হলো গিয়ে দাদা উক্তি। হ্যাঁ, ন্যারেশন মানে হলো উক্তি। আপনি এটাকে সহজভাবে বলতে পারেন বক্তব্য। তো ন্যারেশন মানে হলো উক্তি বা সহজ কথা এটাকে বলতে পারেন আপনি বক্তব্য। ওকে ডিয়ার, আসেন চলে যাই আমরা তাহলে আমাদের আলোচ্য বিষয়টাতে। তো দেখেন, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, আচ্ছা একটু ছোট করে লিখে দেই, এই ন্যারেশন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, ন্যারেশন গুলোকে, এগুলো আসলে একদম বেসিক তথ্য, আই থিঙ্ক এটা না বললেও চলে, বাট আসেন যেহেতু বলছি আমরা একদম শুরু থেকেই বলা শুরু করি আর কি। হ্যাঁ, ন্যারেশন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, আরেকটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। কেউ এটাকে ডিরেক্ট আর ইনডিরেক্ট বলে, ওয়ারিভার আপনার কাছে যা ভালো লাগে বলেন। হ্যাঁ, একটা হলো প্রত্যক্ষ উক্তি আর একটা হলো পরোক্ষ উক্তি। তো প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তির মধ্যে পার্থক্যটা কি? প্রত্যক্ষ উক্তিটা হচ্ছে আপনি যা বলতে, মানে ন্যারেশন মানে কি? আচ্ছা একটু শুরুতে বলি, দেখেন ন্যারেশন মানে আমরা অনেকেই বলি বক্তব্য। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ন্যারেশন কাকে বলে, তো আমরা অনেকে বলি যে ভাই বক্তা যা বলে তাই ন্যারেশন। বক্তা যা বলে তার ন্যারেশন, এটা বলা যাবে না, এইখানে একটা ঝামেলা আছে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন ভাইয়া বক্তা যা বলে তা তো বক্তব্য, বক্তব্য হলে ন্যারেশন কেন হবে না? এইখানেই হলো ঘটনা। খেয়াল করেন, দেখেন আমি যে কথাটা আপনাকে বলতেছি এটা একটা বক্তব্য, আপনি আমাকে আমাকে যে কথাটা বলবেন সেটা একটা বক্তব্য। তবে বক্তব্য মানে ন্যারেশন না। ন্যারেশন হতে গেলে একটা বিশেষ ঘটনা আছে। বক্তব্য বা মানে ন্যারেশন হতে গেলে কি হইতে হবে? দেখেন, ধরেন আমি আপনাকে একটা কথা বললাম, ঠিক আছে, মাইজুল ইসলাম পুটন বলতেছে যে আমার নামে একটা এক্সাম্পল দিয়ে, ধরেন মাইজুল ইসলাম পুটনরে বললাম যে ভাই আমি মির্জালাল সুমন, আমার বয়স হলো 23 বছর।
এই যে আমি ওনারে বললাম আমার বয়স হলো 23 বছর, এটা জাস্ট আমার বক্তব্য, তবে এটা ন্যারেশন না। এখন আমাদের মাজিদুল ইসলাম পুটন ভাই গিয়ে যদি হিফজুর রহমান আতিক ভাইরে বলে যে ভাই জানেন এই যে বুড়া লোকটা, দামড়া লোকটা, এই সুমন ভাই আমাকে বলল তার বয়স 23 বছর বা 13 বছর। এই যে আমি যখন একটা কথা বললাম, এই কথাটাই যখন মাইজুল ইসলাম পুটন ভাই আরেকজনকে গিয়ে বলবে, তখন সেটা ন্যারেশন হবে। সো ন্যারেশন হওয়ার একটা মানে বিশেষ একটা বৈশিষ্ট্য হইতে হবে। আমি একটা কথা বলছি, এটা ন্যারেশন বলা যাবে না। আমার এই কথাটা আমি বা আপনি কেউ একজন গিয়ে আরেক জায়গায় উদ্ধৃতি দিবেন, দেন এটা ন্যারেশন হবে। যেমন আপনি বলেন আই ট্রাইস, এটা কখনো ন্যারেশন হবে না। ন্যারেশন হতে গেলে আপনাকে বলতে হবে সুমন সেড, সুমন বললো আই ট্রাইস, অথবা সুমন সেড দ্যাট হি এই ট্রাইস। ওকে, তাহলে ন্যারেশন হওয়ার শর্ত হচ্ছে যে যেটা বলছে তার ওই বক্তব্যটাই আমরা আরেকটা জায়গায় গিয়ে উদ্ধৃতি দিব। কেমন? ওকে ম্যান, খামন। সো এই যে বক্তব্যটা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তা যা বলছে আপনি যদি ওই কথাটাই বলেন তাহলে এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। যেমন ধরেন আমি বললাম যে পুটন সেড, পুটন বলল আই লাভ, ধরে নেন একটা মাইয়ারে ভালোবাসে আমাদের পুটন সাহেব, ময়না। পুটন যেহেতু বললো আমার একটা এক্সাম্পল দেন, ওনার একটা চমৎকার এক্সাম্পল দিলাম। আচ্ছা, তো কি বললো? পুটন সেড, পুটন বললো আই লাভ ময়না, আমি ময়নারে ভালোবাসি। তো উনি যা বলছে আমি এই কথাটাই এখানে উল্লেখ করছি, এটার নাম হলো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট যা কইছে তাই লিখছি। এখন এই কথাটাই আমরা ইনডিরেক্টলি কিভাবে বলতে পারি? দেখেন আমরা এইভাবে বলতে পারি, পুটন সেড দ্যাট, পুটন বলেছিল যে হি লাভড ময়না, সে ময়নারে ভালোবাসে। তাহলে গিট্টুটা লাগছে কোন জায়গায় বাপ? গিট্টুটা লাগছে এই জায়গাতে। উনি বলছিল আই লাভ ময়না, আমি এখানে কি বলছি? হি লাভড ময়না। ওই একই কথা একটু ঘুরায় বলছি। উনি বলছিল যে ভাই আমি ময়নারে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, আর আমি বললাম যে ভাই পুটন ময়নারে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, মানে কথা ওইটাই। আমরা যখন হালকা একটু ঘুরায় বলি তখন এটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এই যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে তিনটা বিষয় চেঞ্জ করতে হয়। এটা আমরা ধাপে ধাপে সেখানে যাব। তো দেখেন এই যে আই লাভ ময়না, আমাদের পুটন ভাই যখন বললো আই লাভ ময়না, আমি ময়নারে ভালোবাসি, হ্যাঁ, টিয়ারে ভালোবাসি, কাকাতুয়ারে ভালোবাসি, তো তুমি শোনা ভালোবাসো, কোনো সমস্যা নাই। তো এই আপনি যে কথাটা বলবেন, আমরা এই কথাটাই যখন আরেকবার গিয়ে বলছি, সরাসরি যা বলছেন তাই বললে আসতেছে ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন, হোয়াট এভার, যেটা আপনার কাছে ভালো লাগে বলেন। আর এটা আমরা যদি একটু ঘুরায় বলি তাহলে হচ্ছে কি এটা ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট ন্যারেশন, হোয়াট এভার আপনার কাছে যা ভালো লাগে বলেন আপনি। হ্যাঁ, এই হলো ঘটনা। তো আসেন, ওসামা খে এইচ কে, স্যার আই এম ফ্রম মিয়ানমার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এবার একটু চলে আসেন, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, আমরা জানি যে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ 5 টাইপস, সেন্টেন্সগুলো 5 রকমের হয়। যদিও মডার্ন ইংলিশে অ্যাসার্টিভ এবং অবজেক্টিভটারে একসাথে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে 4 প্রকার বানানো হয়। আমরা যাচ্ছি না ওইদিকে, আমরা মাথায় রাখবো আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব সেন্টেন্স থাকবে 5 প্রকারের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। হোয়াট এভার দ্য সেন্টেন্স ইজ ইন ডাইরেক্ট স্পিচ, in indirect speech you must have to, you must change it into assertive sentence. Okay, that means যদি আপনার ডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ দেয়া থাকে আপনি ইনডাইরেক্টলি অ্যাসার্টিভ বানাবেন, ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ বানাবেন, ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ বানাবেন, অবজেক্টিভ থাকুক আর এক্সক্লেমেটরি থাকুক, ওই ঘুরে ফিরে আমরা ছোটবেলায় পড়ছি না যে বিচার মানি কিন্তু তালগাছ আমার, আমরা ভাই সবই মানি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আমার। তাহলে যাই থাকুক আমরা ঘুরায় ফিরায় এটারে অ্যাসার্টিভে কনভার্ট করব। এখন কোয়েশ্চেন করতে পারেন দাদা আমি কেমনে বুঝবো অ্যাসার্টিভটা, তাহলে আমি কেমনে চিনবো? এই যে আমি অ্যাসার্টিভের স্ট্রাকচার লিখে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি? অনেক রকমের স্ট্রাকচার হতে পারে, আমরা খুব সহজে লিখলাম। নাম্বার 1 স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, অথবা 2 নাম্বার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, যে কোনো একটা হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স, যেমন ধরেন আপনি বলেন আই ক্যান কুক কারি, আমি তরকারি রান্না করতে পারি। এই যে আই হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হলো ক্যান, মেইন ভার্ব হয়ে গেছে কুক, আর খাড়ি হলো অবজেক্ট। ডান। আবার আপনি সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট দিয়ে বলতে পারবেন আই কুক খাড়ি, আমি তরকারি রান্না করি। তো যে যেভাবে স্ট্রাকচার দেখ, তারা যে স্ট্রাকচারে দেখ না কেন, আমরা যেই কাজটা করব আমরা এটাকে এনিওয়ে যে কোনো ভাবে ইনডাইরেক্টে গিয়ে অ্যাসার্টিভে কনভার্ট করব। তো আপনি বিশেষ করে দেখেন ওই যে ইন্টারোগেটিভ পান, ইম্পারেটিভ পান, অবজেক্টিভ পান আর এক্সক্লেমেটরি পান, ঘুরায় ফিরায় ভাই যেই লাও সেই কদু, ঘুরায় ফিরায় যদু মধু কদু, হ্যাঁ, টম ডিক অ্যান্ড হ্যারি, এগুলোর আমরা অ্যাসার্টিভে আনবো। জাস্ট এই বিষয়টা আমরা একটু মাথায় রাখি। ওকে, আমরা এই বিষয়টা একটু মাথায় রাখি ইনশাল্লাহ। দেখেন আমরা দেখছি সুমিলা আক্তার, সুমি, ওয়ালাইকুম আসসালাম। নুরুন নবী খন্দকার, বাচ্চাদের খুব উপকার হবে এই বিষয়টায়। জসিম মোল্লা ভাই, ধন্যবাদ জসিম মোল্লা ভাই, থ্যাংক ইউ, আমাদের সাথে থাকেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিয়েন।
মঞ্জুরুল ইসলাম বকুল ভাই, ইমতিয়াজ ভাই, তাজিমুল ভাই, আব্দুল আজিজ, নুজামুদ্দিন ভাই সহ সব ভাই বোনদেরকে জাযাকাল্লাহ। হ্যাঁ, ওকে ম্যান, তাহলে এবার একটু চলে আসেন। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, 3 items will be changed, 3টা আইটেম আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, 3টা আইটেম চেঞ্জ করতে হবে। কি কি আইটেম? আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। হ্যাঁ, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে ওই যে লোগো চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটু খেয়াল করেন। এই যে দেখেন, একটা লোগো চলে আসছে, দেখছেন মনে হয়? হ্যাঁ, এই লোগোটা হচ্ছে আমার ছেলের বয়স 10 বছর, মীর আব্দুল্লাহ, তো তার বানানো লোগো আর কি এটা। হ্যাঁ, সেই লোগোটা বানাইছে আর কি। তো এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে অনেক খুশি হবে লোগো, মানে তার এই লোগোটা আমি বলতেছিলাম আর কি, সে জাস্ট ওই যে এঁকে দিয়েছে। এরপরে আমরা পরবর্তীতে এই লোগোটাকে মেনটেন করে আমরা বানিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো অনেকে আমার বলতেছে যে ভাইয়া আপনার ওই আগের মানে পিকচার গুলো ভালো লাগতো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো জাস্ট একটু মনে করা দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখা দিলাম। ওকে, তাহলে চলে আসি আমরা যে জায়গাটাতে ছিলাম মূলত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কোন জায়গাটাতে ছিলাম মুরব্বী? আমরা এই জায়গাটাতে ছিলাম যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব 3টা বিষয় পরিবর্তন হবে। নাম্বার 1, পারসন পরিবর্তন হবে। নাম্বার 1 এ যেটা পরিবর্তন হবে সেটা হলো পারসন। ওকে, নাম্বার 2 টেন্স, আমরা এটাকে টেন্স না বলে ফাইনাইট ভার্ব বলবো। হ্যাঁ, ফাইনাইট ভার্ব পরিবর্তন হবে। আর 3 নাম্বার নিয়ারেস্ট ওয়ার্ড বা নৈকট্যবাচক শব্দ বা কাছের শব্দগুলো দূরত্ববোধক শব্দে পরিণত হবে। যেমন ধরেন এরকম একটা বাক্য থাকলো যে হিমেল সেড, হিমেল বলল আই অ্যাম ওকে নাও, আমি এখন ঠিক আছি। তাহলে দেখেন এই বাক্যটাকে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি, আমি তখন কি লিখছি? এই যে দেখেন, আমি এভাবে লিখতেছি, হিমেল সেড, আমরা অনেকে সেইড বলি। হ্যাঁ, রিয়েল প্রনাউন্সিয়েশন আছে সেড। হিমেল সেড দ্যাট, আইটা হয়ে গেল হি, এমটা হয়ে গেল ওয়াজ, ওকেটা ওকেই থাকলো, নাওটা হয়ে গেছে দেন। তো দেখেন, আপনি জাস্ট একটু যদি খেয়াল করেন ন্যারেশনের এই জায়গাটাতে, তাহলে আপনি দেখতে পাবেন এই যে এখানে ছিল কি আই, ও মাই গড, এই জায়গাটাতে কি ছিল স্যার? এই জায়গাটাতে ছিল হলো মূলত আমাদের আই, এই জায়গাতে হয়ে গেছে কি এটা আইসা হি, এখানে ছিল এম, এমটা হয়ে গেছে কি এই যে দেখেন ওয়াজ, তারপরে ছিল নাও, এই নাওটারে আমরা কি বানাই দিলাম? আমরা বানাই দিলাম দেন। সো আমরা যখন ন্যারেশন চেঞ্জ করতেছি, উই ক্যান সি দ্যাট 3 আইটেমস উইল বি চেঞ্জড, 3টা আইটেম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একবারে 3টা আইটেম চেঞ্জ হচ্ছে। শরীফুল ইসলাম স্যার, শরীফুল ইসলাম ভাই লিখছে শিক্ষার্থীদের জন্য শুভকামনা, আশাবাদী সবাই উপকৃত হবে, জাযাকাল্লাহ শরীফুল ভাই। তাহলে দেখেন ভাই, একটু জাস্ট যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাইতেছেন এই জায়গাটাতে কি ছিল স্যার? ছিল আই, বানাইলাম কি হি, এখানে কি ছিল? ছিল এম, হয়ে গেছে কি ওয়াজ, এখানে ছিল নাও, হয়ে গেছে কি দেন। সো আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি পারসন চেঞ্জ হচ্ছে, ছিল আই, ফার্স্ট পারসন হয়ে গেছে থার্ড পারসন। তারপরে টেন্স বা ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টেন্স চেনা যায় এমন ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। দেখেন আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি, ছিল প্রেজেন্ট টেন্স হয়ে গেছে পাস্ট টেন্স। এরপরে নিয়ারার ওয়ার্ড আর নিয়ারেস্ট ওয়ার্ড, নৈকট্যবাচক শব্দগুলো, এটা সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। নৈকট্যবাচক কাছের যে শব্দগুলো, এটা আমরা দূরের শব্দে পরিণত করি। ছিল নাও, এখন আমরা বানাই ফেলছি দেন, তখন। সো দিস 3 আইটেমস উইল বি চেঞ্জড while চেঞ্জিং ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ করার সময় এই 3টা আইটেমসকে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবো আমরা। অর্ণা রায় রিদ্ধি বলতেছেন স্যার বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স হবে? হ্যাঁ, কোর্স আছে, জাস্ট নক দিয়েন ইনশাল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিয়েন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01917211236। রিদ্ধি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা নক দিয়েন। হ্যাঁ, আমি জানিয়ে দেবো না ডিটেলস। তাহলে এবার আসেন, এখন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, এখানে চার্ট অফ পারসন চেঞ্জিং এর একটা চার্ট আপনাকে মাথায় রাখতে হবে। যদি এই চার্টটা মাথায় থাকে, তাহলে খাতায় আপনার ন্যারেশন চেঞ্জিংটা খুব অসাধারণ ওয়েতে ফিনিশড হয়ে যাবে ইনশাল্লাহ। কিভাবে হবে? তো তার আগে আমি একটু বলে নেই কিন্তু। হ্যাঁ, তার আগে আমি আপনার একটু বলে নেই, এই যে চার্টটা অ্যাট এনি কস্ট, এটা দাদা টিএম মানে টোটাল মেমোরাইজেশন আর টানা মুখস্থ করবেন। যদি মুখস্থ না করেন বিপদে পড়ে যাবেন। তাহলে দেখেন আমরা এখানে লিখে রাখছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফর্ম দেয়া আছে, এটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তারপর একটা অবজেক্টিভ ফর্ম, এরপর একটা পজেসিভ কেস, হ্যাঁ, বা পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা রিফ্লেক্সিভ, পর একটা ডিপি মানে ডাবল পজেসিভ। হ্যাঁ, তো আমি মজা করে বলি, দেখেন
যে এটাকে আমি সংক্ষেপে বলি পিসি। পিসিটা কি জিনিস দাদা? পিসি হলো পজেসিভ কেস, আর এটা হলো ডাবল পজেসিভ। এটা হলো ডাবল পজেসিভ। তো এটারে কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এটারে কেউ কেউ বলে পজেসিভ পিএন মানে প্রোনাউন। আমি মজা করে বলি যে ভাই এটা পিসি লিখছি, এটারে প্রিয়াঙ্কা চোপড়া, আর এটারে ডিপি মানে দীপিকা পাড়ুকোন ভাইবেন না, হ্যাঁ? এরা হলিউডের কোনো বা বলিউডের কোনো নায়িকা না। তো আপনি পুরো প্রক্রিয়াটাকে জাস্ট এইভাবে মাথায় রাখতে পারেন। আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে ভাই আমরা এটাকে নাম্বার ওয়াইজ মনে রাখবো। এটা হলো 1 নাম্বার ফর্ম, এটা প্রোনাউনের 2 নাম্বার ফর্ম, এইটা প্রোনাউনের 3 নাম্বার ফর্ম, দিস ইজ 4th ফর্ম, এই যে লাস্ট বাট নট লিস্ট এটা হচ্ছে 5 নাম্বার ফর্ম। আমরা কেমনে মনে রাখবো? আমরা এইভাবে মনে রাখতে পারি আই, মি, মাই, মাইসেলফ, মাইন, অথবা আই, মি, মাই, মাইসেলফ, মাইন। আমরা আঙুলে কর গুনে গুনে তাসবিহ পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 এরকম করে আর কি, হ্যাঁ? তো আপনি মাথায় রাখতে পারেন এইভাবে পড়লেন আপনি, হ্যাঁ? আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স। পার্থক্য দেখেন, যখন সিঙ্গুলার হয় তখন সেলফ হয়, আর যখন প্লুরাল হয়, হ্যাঁ, দিস ওয়ান ইজ সিঙ্গুলার and this one is plural. তো সিঙ্গুলার হলে আমরা যে কাজটা করি আমরা লিখি সেলফ, প্লুরাল হলে আমরা লিখি সেলভস। কেমন স্যার? ভয়েসের প্রথম ক্লাসটা কোথায় পাবো? তাহরিমা মাহজাবিন, আমাদের ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমনে পেয়ে যাবেন, হ্যাঁ? আনলক ইংলিশ সুমন নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে ভয়েসের সবগুলো পার্ট দেয়া আছে। ওকে, এরপরেও খুঁজে না পেলে আমাকে একটু ওই যে হোয়াটসঅ্যাপে নক দিন বা আমাদের পেজে মেসেজ করেন। একটু খেয়াল করেন তো, তাহলে আমরা কিভাবে মাথায় রাখবো? যে I, me, my, myself, mine, we, us, our, ourselves, ours। এভাবে দেখেন, you, your, yourself, yours। তো ইউ যখন একজনকে বোঝায় তখন yourself হয়, একাধিক বোঝালে yourselves, তারপরে yours। আমরা অনেকে ন্যারেশন চেঞ্জ করলে যেই কাজটা করি, আমরা করছি কি জাস্ট এই 3টা দিয়ে ন্যারেশন শিখে আসছি। আমরা এই 3টা দিয়ে ন্যারেশন শিখে আসছি, এরপরে মনে করেন দেখা গেছে যখন ন্যারেশন আইছে বাস খেয়ে গেছি। তো ভাই আপনি ভুলেও এই 3টা দিয়ে শিখেন না, আপনি যখন শিখবেন আপনি পুরো 5টা দিয়েই শিখেন। ওকে, I, me, my, myself, mine, সিমিলারলি হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। এখন অনেকে প্রশ্ন করে যে সুমন ভাই এখানেও ইউ এখানেও ইউ, সো আমি কেমনে বুঝবো এটা কি 1 নাম্বার ইউ নাকি 2 নাম্বার ইউ, এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? দাদা আমি সহজ কথা বলে দিই, এটা বোঝার জন্য ইউ ডোন্ট নিড টু নো দ্য রকেট সায়েন্স। আপনার রকেট সায়েন্স জানার দরকার নাই। আপনি দেখবেন ইউ ভার্বের আগে আছে নাকি পরে আছে। যেমন যদি এরকম থাকে, ইউ লুক কিউট, তোমারে কিউট দেখায়, তাহলে এইখানে দেখেন লুক হলো ভার্ব, ভার্বের আগে ইউ আছে, সো এটা হলো সাবজেক্টিভ। আর আপনি যদি এভাবে বলতেন আই স ইউ, আমি তোমারে দেখেছিলাম বা আমি তোমাকে দেখেছিলাম, হোয়াটএভার, এই যে ভার্বের পরে ইউ আছে, সো এটা হলো অবজেক্টিভ ফর্ম। সো ইউ দুটো তো দেখতে একই রকম, বুঝবো কিভাবে? টিনা নাকি মিনা? তাহলে টিনা নাকি মিনা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ বুঝতে গেলে আপনি তার পজিশন দিবেন, এটা কি ভার্বের আগে নাকি পরে, সাবজেক্টিভ হিসেবে আছে নাকি অবজেক্টিভ হিসেবে আছে। ঠিক আছে, কেমন? ওকে ম্যান, কামন। এরপরে আসেন, দেখেন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, আমাদেরকে ছোটবেলা থেকে ঠিক এইভাবে শেখানো হয়েছে। আমি জানি না আপনারা কিভাবে শিখছেন, আমরা ঠিক এভাবে শিখে আসছিলাম আর কি, হ্যাঁ? আমরা কিভাবে শিখছি জানেন? এই আমরা এভাবে ঘর করে 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 আসছি। এই আমাদের এভাবে ঘর সংসার করে করে পড়ানো হয়েছে। আমরা ঘর এমনি পড়ছি, অকি আমরা এই যে এরকম করে পড়ে আসছি। কিভাবে পড়ছি আমি আপনাদেরকে দেখাই। আই থিঙ্ক আপনারা এভাবে পড়ছেন মনে হয়। আমি একটা ডিফারেন্ট কালার নেই। কিরে কলা তুমি নাই চলে আসলা কেন? ওকে, আচ্ছা তাই তোরে আর আনবো না আমরা। আল্লাহ, যেদিকে যাই সেদিকে শুনি কলা আলার জয়ের ধ্বনি, তাই না? আচ্ছা থাক, আমি আপনার হাত দিয়ে দেখাই, হ্যাঁ? তাহলে একটু খেয়াল করেন, এই যে আমরা এভাবে পড়ে আসছি ছোটবেলা থেকে। ও আমার হাতের লেখা এত সোজা হইতেছে কেন? এবার কলা গেছে, অন্য কিছু হয়েছে, হ্যাঁ? মানে বোর্ডে অনেকগুলো অপশন দেয়া, তো টান দিলে দেখা গেছে একটার সাথে আরেকটা চলে আসে। আচ্ছা, নো প্রবলেম, টেনশনের কোনো কারণ নাই। আমরা ছোটবেলায় এভাবে পড়ে আসছি, আপনারাও পড়ছেন, হ্যাঁ? আপনারাও পড়ছেন, আমি যেটা লিখতেছি এটা নট সো মাচ নেসেসারি। দেখেন আমরা পড়ে আসছি এভাবে আর কি, যে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাই, আমরা এভাবে পড়ছি। আই থিঙ্ক আপনারা এভাবে পড়ছেন হয়তো, যে ধরুন যদি এরকম থাকে, আমাদেরকে এভাবে পড়ানো হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে
পাস্ট ইনডেফিনিট হয়। তারপর আমাদেরকে পড়াইছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। আমাদেরকে এরকম করে পড়াইছে আবার দেখেন না, আমি সব লিখলাম না, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট লিখলাম না, আমি জাস্ট এভাবে লিখতেছি পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আমরা এভাবে পড়ে আসছি। তো ভাই আমরা প্রক্রিয়াটা এভাবেই পড়বো, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। কিভাবে সেটা আসলে আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট মানে হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স বা অবজেক্ট। পাস্ট ইনডেফিনিট মানে কি ভাই? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা আদার্স, এরকমই তো নাকি? আবার আমরা পড়ে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে পাস্ট কন্টিনিউয়াসে পড়ছি আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস আদার্স। তো ভাই এই প্রক্রিয়াটাতেই আমরা পড়বো, বাট একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। দেখেন কিভাবে ডিফারেন্ট ওয়েতে পড়বো, আমি জাস্ট দেখাই। আপনি একটা কাজ করেন ভাই, এখান থেকে সাবজেক্টে কাটা দেন, এখান থেকে অবজেক্টে কাটা দেন, এখান থেকে সাবজেক্টে কেটে দেন, এখান থেকে অবজেক্টে কেটে দেন। তাহলে আপনি জাস্ট এটা মনে রাখেন যে V1 থাকলে V2 হয়। ভাই আমি তো ওইটাই বলতেছি, জাস্ট টেন্স সারা বলতেছি। আপনি বলছিলেন প্রেজেন্ট ইনডেফিনিট, আমি বলতেছি V1 থাকলে V2 হয়। আবার আপনি বললেন যে ভাই ধরে নেন এই যে আমি এখান থেকে এই এতটুকু কেটে দিলাম, আমি এখান থেকে সাবজেক্ট আর বাকি অংশ কেটে দিলাম। তো আপনি জাস্ট মাথায় রাখেন, আপনি বলছিলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, আমি ওটা বলতেছি না, বাট আমি বলতেছি অ্যামিজার থাকলে ওয়াজার হয়। ভাই ঘটনা তো ওইটাই। তাহলে এত প্যারা নিতেছেন কেন? নো নিড টু টেক প্যারা। হ্যাঁ, প্যারা নিব না আমরা জাস্ট এটাই মাথায় রাখবো যে আমরা টেন্স ছাড়াও জাস্ট সেন্সকে ডেভেলপ করার মাধ্যমে ন্যারেশন চেঞ্জ করতে পারি, প্যারেশনে নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? জি জি, সজীব হোসেন শিশির ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন তো ভাই, V1 থাকলে কি হবে? V2 হবে। মানে ওই মূলত কিন্তু ঘুরে ফিরে ওইটাই, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, আবার V2 থাকলে হ্যাড প্লাস V3 হচ্ছে, মানে ঘুরে ফিরে কিন্তু ওইটাই, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হচ্ছে। এরপরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। দরকার নাই তো ভাই, আপনি জাস্ট মনে রাখেন অ্যামিজার থাকলে ওয়াজার হয়, ওয়াজার থাকলে কি হয়? ওয়াজার থাকলে হয় হ্যাড বিন। এইভাবে আমরা দেখেন পুরো প্রক্রিয়াটা খুব ইজিলি মাথায় রাখতে পারি। হ্যাঁ, খুব ইজিলি মাথায় রাখতে পারি। তো আমরা দেখেন তো এইভাবে পুরো প্রক্রিয়াটা এইভাবে বলতে পারি কিনা? আমরা খুব ইজিলি বলতে পারি যে ভাই আমরা এইভাবে মনে রাখি না কেন যে ভাই V1 থাকলে V2 হয়, তারপরে কি হয় ভাইয়া? V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়। এই যে আমরা বললাম অ্যামিজার থাকলে কি হয়? এই যে ওয়াজ ওয়ার হয়। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। এরপরে দেখেন হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। এই জায়গাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলোতে স্টুডেন্টরা মিস করে, সেটার একটা বিষয় হলো ওয়াজ ওয়ার থাকলে এই যে এটা আমরা মাথায় রাখবো, 3 স্টার দিয়ে দিলাম। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, এই জায়গাটাতে স্টুডেন্টরা মিস করে। আরেকটা জায়গায় মিস করে তারা, সেটা হলো একটা হ্যাড থাকলে দুইটা হ্যাড হয়। আরেকটা জায়গায় মিস করে তারা, স্টুডেন্টরা যে বোকামিটা করে আর কি, তারা শ্যাল থাকলে লেখে শুড, উইল থাকলে লেখে উড, অথচ শ্যাল থাকলেও উড হয়, উইল থাকলেও উড হয়। আরেকটা জায়গায় ভয়ঙ্কর মিস করে তারা, সেটা হলো শুড থাকলে তারা সবসময় শুডে লেখে না। আপনাকে যেটা করতে হবে, শুড থাকলে শুড হ্যাভ প্লাস V3 লিখতে হবে। তা আমরা মাথায় রাখবো একটা হ্যাড থাকলে আমাদেরকে লিখতে হবে দুইটা হ্যাড। কেন? কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। হ্যাড প্লাস V3 থাকলে এইখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে হয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়ে রাখছি। যদি শ্যাল থাকে তবুও উড, উইল থাকলে তবুও উড। এবার দেখেন ক্যান থাকলে কুড, তারপরে বাপ মে থাকলে মাইট, তারপরে যদি মাস্ট থাকে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যদি মাস্ট থাকে তাহলে সব জায়গায় মাস্ট লিখতে পারবেন। আর আপনার যদি মনে চায় তাইলে আপনি এই জায়গাটাতে হ্যাড টু লিখতে পারবেন। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো এই হ্যাড টুটা কখন লিখবেন? হ্যাড টুটা লিখবেন চিরকালীন বাধ্যবাধকতা না বোঝালে, চিরকালীন বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা না বুঝালে। সো দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা মাথায় রাখবো আমরা। হ্যাঁ, ওকে ম্যান, তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে হোয়াট কামস উড, যদি থাকে উড চেঞ্জ হবে না, উড থাকলে উড হবে, যদি খুড থাকে কুড হবে।
যদি মাইট থাকে তাহলে মাইট হবে। ওকে, এগুলোতে আমরা পরিবর্তন করব না। হ্যাঁ, এগুলো থাকবে আনচেঞ্জ। তাহলে দেখেন আমি আরেকবার বলি, গিট্টু লাগাবে আপনার কোনটা? গিট্টু লাগাবে আপনার ওয়াজওয়ার, ওয়াজওয়ার থাকলে হ্যাড বিন হয়। গিট্টু লাগাবে আপনার কিটা? গিট্টু লাগাবে হ্যাড, একটা হ্যাড থাকলে দুইটা হ্যাড হয়। তবে হ্যাডের সাথে যদি ভি3 থাকে, মানে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে চেঞ্জ হবে না। শ্যাল থাকলে উড হবে, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে সব ক্ষেত্রে মাস্ট লেখা যায়। তবে যেই কাজটা আমরা বাধ্যবাধকতা না, যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, আমরা যদি বলি উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মারা যাব। আচ্ছা, এটা বাধ্যবাধকতা কিনা? 100%। আপনি চাইলে কি বাইচা থাকবেন? থাকবেন না। আপনি মারা যাবেন টুডে অর টুমরো। সো এই জায়গাতে আমরা হ্যাড টু না লিখে মাস্ট লিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আই মাস্ট কল ইউ, আমি অবশ্যই তোমাকে ফোন করব, আপনার এই ফোন করাটা পৃথিবীর নীতির সাথে, রীতির সাথে, মহাকর্ষ অভিকর্ষের সাথে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি এটা না করলে চরম ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যে জিনিসগুলো বাধ্যবাধকতা সেই জায়গাতে মাস্ট থাকলে মাস্ট লিখবো, আদারওয়াইজ হ্যাড টু লিখবো। আসেন তাহলে আমরা এবার নিয়ারেস্ট ওয়ার্ড গুলো কিভাবে চেঞ্জ হয় এই জিনিসটা দেখে নেই। হ্যাঁ, নিয়ারেস্ট ওয়ার্ড বলতে কাছের শব্দগুলোকে দূরের শব্দে পরিণত করবেন। হ্যাঁ, সেটা কি? যেমন যদি থাকে নাও, তাহলে বানাবেন দেন। এই নাও দিয়ে কি বোঝায় ভাই? নাও দিয়ে বোঝায় এখন। আর আমি দেন দিয়ে কি করতেছি? বানাচ্ছি তখন। তার মানে ছিল কাছের শব্দ, বানিয়ে দিলাম দূরের শব্দ। ওকে, এরপরে দিস, দিস মানে কি ভাই? এটা, হ্যাঁ, বা এইটা। আমরা লিখতেছি কি? দ্যাট, ওইটা। তারপরে দিস, এগুলো। খেয়াল করেন কাছের শব্দ কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট দূরের শব্দ বানাই দিচ্ছি। এগুলো আমি বললাম ওইগুলো, অথবা বলতে পারেন সেগুলো। দেখছেন? হিয়ার, এখানে। আসতেছে কি? দেয়ার, সেখানে। হ্যাঁ, টুডেই, এই দিন, আজ। দ্যাট ডে, টু নাইট, দ্যাট নাইট। খাম, ও এখানে একটা বিষয় আছে, এই যে খাম শব্দটা দিয়ে যদি আসা বোঝায়, তাহলে গৌ শব্দটা দিয়ে আপনি যাওয়া বোঝাতে পারবেন। তবে খাম শব্দটাকে, মানে এই আশাটাকে আপনি চাইলে খাম রাখতে পারেন, চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই। কারণ অনেক সময় দেখবেন খাম শব্দটা দিয়ে আসা না বোঝায় অন্য কিছু বোঝাচ্ছে। যেমন ধরেন লেখা থাকলো মে ইয়োর ফাদার খাম রাউন্ড সুন, তোমার বাবা দ্রুত আরোগ্য লাভ করুক। এখন আপনি যদি চিন্তা করেন মে ইয়োর ফাদার গো রাউন্ড সুন, ভাই খাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। গো রাউন্ড বলতে তো কোনো ফ্রেজ নাই। আপনি বলেন তার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল, হঠাৎ দেখা হয়ে গেল। এই যে হঠাৎ দেখা, রাস্তায় দেখা, এগুলো বোঝাতে গেলে আমরা খাম অ্যাক্রস ব্যবহার করি। এখন আপনি যদি বলেন যে গো অ্যাক্রস, হইলো? হলো না। সো আমরা খাম শব্দটার ক্ষেত্রে সব জায়গায় খাম রাখতে পারি। তবে যদি চান, বুঝতে পারতেছেন আশা বোঝাচ্ছে, তাহলে যাওয়া বোঝাইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আসেন এভাবে আরো কিছু শব্দ আছে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেন। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট মান্থ থাকলে দ্য ফলোইং মান্থ, ডে বিফোর ইয়েস্টারডে। চমৎকার একটা ফ্রেজ এটা। ডে বিফোর ইয়েস্টারডে মানে হলো গত পরশু। এই গত পরশু বোঝালে আপনি লিখবেন 2 days ago। ডে আফটার টুমরো, হ্যাঁ, এই চমৎকার একটা ফ্রেজ, এর মানে হলো আগামী পরশু। এটা থাকলে 2 days later লিখবেন। ওকে, সো এগুলো যদি মাথায় থাকে, এখন ন্যারেশন চেঞ্জিং আমাদের কাছে সেলের হাতের মোয়া মনে হবে। সো আমরা প্রথমে একটা ভাইটাল পয়েন্ট দেখবো। হ্যাঁ, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখে নেব। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখতেছি আমরা এখন। দেখেন, আমরা কম বেশি সবাই জানি, আমরা কি জানি, যে এই যে চিহ্নটা, হ্যাঁ, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এই চিহ্নটাকে বলা হয় ইনভার্টেড কমা। এবার আমি একটা বাক্য লিখতেছি, খেয়াল করেন তো। ধরেন আমি লিখলাম মিমি told me, হ্যাঁ, মিমি told me, মিমি আমারে বলল I should call you, ধরেন আরেকটু নেই, I should have called you, আমার তোমাকে ফোন করা উচিত ছিল। হ্যাঁ, এবার আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আর এই যে দেখেন এখানে ইনভার্টেড কমা দিলাম। আচ্ছা, আই থিঙ্ক আপনারা কম বেশি না, অলমোস্ট সবাই জানেন যে এই যে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা, দেখি কে বলতে পারেন এই অংশটার একটা নাম আছে, সে নামটা কি? আমার বিশ্বাস এটা জানেন না, এমন পাবলিক খুব কম আছেন। তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আমরা সবাই জানি, এই অংশটার নাম হলো
reported speech. নাও চলে আসেন এই যে বাহিরের অংশটা, দেখে এটা কে বলতে পারেন? এই যে বাহিরের যে অংশটা, ইনভার্টেড কমার বাহিরের অংশটা, দেখি আপনারা কে বলতে পারেন এই জিনিসটার নাম কি? দেখি আপনাদের মধ্যে কে বলতে পারেন এই জিনিসটার নাম কি? এটা একটা নাম আছে, দেখি হু ক্যান সে দ্যাট? কে বলতে পারেন এটা? তাহলে এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়, বাহিরের অংশটাকে কি বলা হয় একটু দেখি। সজীব হোসাইন ভাই জিজ্ঞেস করতেছে, ভাইয়া ইংলিশ টিচার্স ব্যাচের এটা কত নাম্বার ক্লাস? ইংলিশ ফর টিচার্স ব্যাচের সম্ভবত এটা মনে হয় 50, 51 থেকে 52, 53 নাম্বার ক্লাস হবে। আমি ক্লাস শেষে সাজায় দিব ভাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের আমাদের অনেকে রিপোর্টেড স্পিচ লিখতেছেন, রিপোর্টিং স্পিচ লিখছে একজন কাইয়ুম ভাই, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, মঞ্জুরুল হক ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, মানে খুব দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলাদেশে প্রচলিত আছে ইনভার্টেড কমার বাহিরের অংশকে অনেকেই বলে এই ভুলটা। হ্যাঁ, এটা আমি 2017 সাল থেকে এই বিষয়ে বলে আসছি। হ্যাঁ, দেখবেন বিভিন্ন ভিডিওতে আমি 2017 সাল থেকে বলে আসতেছি যে এই ধারণাটা একটা ভুল ধারণা। যেমন আমাদের এই যে ধনী রায় লিখছে, হ্যাঁ ধনী রায় লিখছে যে বাহিরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই কথাটা আমি নট টুডেই, শুধু আজকেই বলতেছি না, শুধু আজকেই বলতেছি না, এই আমাদের অনেক ভাই বোনেরা এই কাজটা করে। হ্যাঁ, এই বাহিরের অংশটাকে বলে কি রিপোর্টিং ভার্ব। বাহিরের অংশটারে যদি রিপোর্টিং ভার্ব বলেন এটা তো ভুল হবে ভাই। কেন ভুল হবে দেখেন, কারণ মিমিকে তো আপনি ভার্ব বলতে পারেন না, মিকে তো আপনি ভার্ব বলতে পারেন না। মিমি হলো নাউন, মি হলো প্রোনাউন। এখানে যদি কাউকে ভার্ব বলা যায়, কোনো কিছুকে ভার্ব বলা যায়, সেটা হচ্ছে টোল্ড। তো এইটাকে আপনি চাইলে বলতে পারতেন যে ভাই এইটা হলো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? সো এইখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, টোল্ড শব্দটা হলো মূলত রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, পুরো অংশটা রিপোর্টিং ভার্ব না, পুরো অংশটার নাম হলো মূলত রিপোর্টিং স্পিচ। এটা আমি আগে সেই 2017 থেকে বারবার বলে আসছি। হ্যাঁ, অনেকে হয়তো খেয়াল করছেন। এই যে ইমতিয়াজ ভাই ধন্যবাদ। তাহলে দেখেন এই যে বাহিরে মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা এটার নাম রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশটা এটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে যেই ভার্ব থাকতেছে তার নাম হলো মূলত রিপোর্টিং ভার্ব। আমরা অনেক সময় বোকামি করে বলি কি, এই যে দেখেন এই অংশটা হলো মূলত আমাদের রিপোর্টিং ভার্ব, আমরা পুরো বাক্যটাকে রিপোর্টিং ভার্ব বলি। ভাই মিমি কি ভার্ব নাকি রে ভাই? মিমি তো মূলত একটা সাবজেক্ট, মি তো ভার্ব না, মি তো একটা প্রোনাউন, এটা তো অবজেক্ট। তাহলে এখানে ভার্ব যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে টোল্ড, মাথায় রাখবো আমরা। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ, এটা না বুঝলে পরের অংশগুলোতে বিপদে পড়বেন। এখন আমরা খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করব। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে যে আমি এখানে লিখে দিচ্ছি পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম আছে, খুব চমৎকার নিয়ম আছে। হ্যাঁ, নিয়মটা কি আসেন আমরা একটু দেখে নিই। আচ্ছা, খুব সহজ, আমি দেখেন আপনাদেরকে দেখাই। এই পুরো প্রক্রিয়াটাকে এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, কিভাবে মনে রাখবেন যে 1 2 3 SON, 1 2 3 SON। 1 মানে কি? 1 মানে হলো ফার্স্ট পারসন, S মানে সাবজেক্ট, 2 মানে হলো সেকেন্ড পারসন, O মানে হলো অবজেক্ট, 3 মানে থার্ড পারসন, N মানে হলো নো চেঞ্জ। তাইলে আপনি এটাকে এভাবে মাথায় রাখবেন, এটা হলো ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে 1 ফর ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন গুলো সব সময় এই যে আমি এখানে লিখে দিচ্ছি আর ভি, রূপা ভাবি বা রানা ভাই বলেন না। তাহলে ফার্স্ট পারসন গুলো রিপোর্টিং ভার্বের এস ফর সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ইনভার্টেড কমার ভিতরে যে সেকেন্ড পারসন গুলো থাকবে এগুলো রিপোর্টিং ভার্বের ও মানে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর 3 মানে হলো থার্ড পারসন, এন মানে নো চেঞ্জ। তাহলে আমরা এভাবে মাথায় রাখবো যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট ওয়াইজ, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট ওয়াইজ, আর থার্ড পারসন এটা নো চেঞ্জ, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন কেস অফ থার্ড পারসন। তাহলে আমরা এই পুরো প্রক্রিয়াটাকে এইভাবে মাথায় রাখতে পারি। কিভাবে মাথায় রাখতে পারি? এই যে দেখেন ফার্স্ট পারসনকে আমরা 1 দিয়ে এক্সপ্রেস করছি,
ফার্স্ট পার্সনকে, আচ্ছা থাক আমি এটাকে চেঞ্জ করে দেই। তাহলে আমরা যে বিষয়টা মাথায় রাখবো আর কি, এই ফার্স্ট পার্সনের 1, সেকেন্ড পার্সনের 2, থার্ড পার্সনের 3, 1 2 3, আর এই সাবজেক্টের s, অবজেক্টের o, নো চেঞ্জের n। জাস্ট আমরা যদি এটা মাথায় রাখতে পারি 1 2 3 s o n, আমরা ইজিলি মাথায় রাখতে পারবো ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ, ইজিলি। হ্যাঁ, ওকে, আসেন এটা দিয়ে এখন আমরা ন্যারেশন চেঞ্জিং শিখবো। তাহলে আমি প্রথমে আপনাদেরকে একটা সেন্টেন্স দেই, হ্যাঁ, তার আগে একটু মনে করায় দিই। হ্যাঁ, দেখেন আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা, যে এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেড লিখতে পারবো, সেড টু লিখতে পারবো, টোল্ড লিখতে পারবো। তো কখন আমরা সেড লিখবো, কখন সেড টু লিখবো, কখন টোল্ড লিখবো, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। হ্যাঁ, এটা নিয়ে প্যারেশানি নিয়েন না। আর লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, অর্থাৎ আমরা যখন ইনভার্টেড কমাটাকে তুলে দেবো আমাদেরকে ওইখানে একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট লিখতে হয়। দ্যাট না লিখলেও কোনো ক্ষতি নাই। ওকে, জাকারিয়া মাহমুদ said, how are you sir? I'm Jakaria from Chattogram. Thank you Jakaria bhai, I have recognized you. You are one of my favorite student, inshallah. আমার অনেক স্টুডেন্ট ছিল, you are one of my most ডিয়ারেস্ট বলতে পারেন, মোস্ট ডিয়ারেস্ট না, মানে ডিয়ারেস্ট স্টুডেন্ট ছিলেন আর কি এক সময়, এখনো আছেন, কিন্তু জাস্ট যোগাযোগ হয় না ভাই। দোয়া করেন আমাদের জন্য, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বাবা, তো কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে আর কি। তো আমরা যখন রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড লিখতে পারি, সেড টু লিখতে পারি, আর টোল্ড লিখতে পারি, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখবো। হ্যাঁ, আচ্ছা আসেন এইবার আমরা একটু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে আমি তারপর একটু মনে করাই দেই, মনে আছে তো? আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি নিতে পারবো সেড অথবা সেড টু অথবা টোল্ড। ঠিক আছে, কখন কোনটা নেব এটা নিয়ে আমি কথা বলবো। আর ইনভার্টেড কমাটাকে যখন তুলে দিব আমরা, হ্যাঁ, এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা একটা দ্যাট লিখবো, না লিখলেও কোনো ক্ষতি নাই। আর আপনাদের পুরো প্রক্রিয়াটা মনে হয় মনে আছে, তারপর একটু মনে করাই দেই। আমরা বলেছিলাম 1 2 3 s o n, মনে পড়ে মুরব্বীরা? আমরা বলছিলাম এই যে দেখেন তো, ফার্স্ট পারসন, আমরা বলেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্ট, তারপরে সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ। এটা যদি মাথায় থাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খেলা হবে। আসেন তাহলে আমরা এবার ন্যারেশন চেঞ্জিং এ চলে যাই। তাহলে ধরেন আমি একটা বাক্য লিখলাম যে মিম বা মিমি told রানা। আচ্ছা আমি আরেকটু এই পাশ থেকে লিখি, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন, মজা পাবেন। মিমি told রানা, মিমি রানাকে বলল my pencil was smaller than your pencil না লিখে আমরা লিখবো এখানে yours। তাহলে আমরা এবার এই বাক্যটা ধরে নেন আপনাকে বললো যে এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করো। তাহলে এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে ইনভার্টেড কমার বাইরে কি কি আছে এটা একটু দেখতে হবে। এই যে দেখেন আছে রিপোর্টিং ভার্ব, তারপরে কি আছে, এই যে দেখেন আছে সাবজেক্ট, আর কি আছে ভাই, আছে অবজেক্ট। আমরা যেটা মাথায় রাখবো, এই রিপোর্টিং ভার্বে যদি আমরা কোনো মেয়ে মানুষে পাই, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেটা মনে মনে হি ধরে নেব। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি আমরা একটা পুরুষ মানুষে পাই, বা সাবজেক্ট যদি পুরুষ মানুষে পাই, মনে মনে হি ধরে নিব, যে একটা হি আর একটা সি। এই আবার বলেন না শি টোল্ড হি, আমি জাস্ট মনে মনে হি ধরে নিলাম আর কি। তো এটা তো আর হি হবে না, এটা মূলত এখানে হয়ে যাবে কি হিম। বুঝতে পারছেন তো বিষয়টা? এবার আমরা যখন ইনভার্টেড কমার ভিতরে আসবো তখন দেখতে হবে এখানে কোন কোন পার্সন আছে। তাহলে দেখেন ইনভার্টেড কমার ভিতরে গেলে পার্সন দেখতে হয়, এই যে ফার্স্ট পার্সন আছে। এবার শুধু ফার্স্ট পার্সন দেখলেই হবে না, আমরা বলেছিলাম যে এগুলোর কিন্তু ফর্ম আছে। দেখেন আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, বাচ্চাদের মতো করে বুঝাইতেছি যাতে আর পরে প্রবলেম না হয়। তাহলে আই হলো ফার্স্ট পার্সনের নাম্বার 1 ফর্ম আই, মি হলো 2 নাম্বার ফর্ম, মাই হলো 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়গুলো আবার লেখা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি লিখে দেই যাতে আপনার দেখা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু লিখে দেই। এই যে 1 নাম্বার ফর্ম
2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম। তাহলে দেখেন তো আমরা এই জিনিসটা পড়ছিলাম কিনা, আই, মি, মাই, মাইসেলফ, মাইন, মনে করাই দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনি কি পড়ছেন, ইউ, ইউ, ইয়োর, তারপরে কি পড়ছেন বাবা, পড়ছেন ইয়োর সেলফ, তারপরে কি পড়ছেন, ইয়োর্স। হ্যাঁ, এবার আমরা যদি হিতে আসি, আমরা হিতে পড়ে আসছি হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। আমি বারবার লিখতেছি কেন, ভেঙে ভেঙে দেখানোর জন্য। সি দিয়ে লিখলে আমরা কি পাইছি, সি, হার, এটাও হার, এরপরেরটা হার সেলফ, তারপরে আসছে কি, হার্জ। এবার দেখেন আমরা দেখছিলাম এখানে কি আছে, মাই, কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের কত নাম্বার ফর্ম, মাই হলো মূলত ফার্স্ট পার্সনের 3 নাম্বার ফর্ম। তাহলে এইটা হলো ফার্স্ট পার্সন, এবং ফার্স্ট পার্সনের ফর্ম নাম্বার কত বাবা, এটা ফর্ম নাম্বার হলো 3, ফার্স্ট পার্সনের 3 নাম্বার ফর্ম। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ কি, ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট। তাহলে মাইটা মূলত চেঞ্জ হবে মিমি বা সি অনুযায়ী। এইবার আসেন তো এইখানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইছি ইয়োর্স। তাহলে আমরা পড়ে আসছি ইয়োর্স কোন পার্সন, ইউ বলেন আর ইয়োর্স বলেন, এগুলো হলো সেকেন্ড পার্সন। এখন ইয়োর্সটা সেকেন্ড পার্সনের কত নাম্বার ফর্ম, ইউ, ইউ, ইয়োর, ইয়োরসেলফ, ইয়োর্স, সেকেন্ড পার্সনের 5 নাম্বার ফর্ম। এখন আমরা কিন্তু জানি সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট। তাহলে এই যে ইয়োর্সটা আছে, এই ইয়োর্সটা মূলত চেঞ্জ হবে কি অনুযায়ী, এই যে সরি, এই ইয়োর্সটা মূলত চেঞ্জ হবে আমাদের, আমি এক কাজ করি, এটাকে এই পর্যন্ত আনি। হ্যাঁ, এই ইয়োর্সটাকে আমরা চেঞ্জ করব, আমি এই দিক থেকে আনলাম হিম অনুযায়ী। তাহলে বাইরের যে অংশ আছে এখানে আমরা কোনো পরিবর্তন করব না, যা আছে তাই লিখতেছি আপাতত। আমি লিখলাম মিমি told রানা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি লিখলাম, দ্যাট লিখলাম। এবার দেখুন তো মাই, আই, মি, মাই। তাহলে মাইয়ের 1 নাম্বার ফর্ম আছে, মাই হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে সাবজেক্ট হিসেবে কি আছে, মিমি, মিমি মানে মেয়ে মানুষ, সি। তাহলে এবার সি এর 3 নাম্বার ফর্ম নিতে হবে, সি, হার, হার। তাহলে এটা ছিল মাই পেন্সিল, হয়ে গেল কি বাবা, হার পেন্সিল। আর আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, কিন্তু ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়। এখন আবার বললেন না ভাইয়া এইটা আবার কই পাইছেন, এই যে ভাইয়া এইখানে পাইছিলাম আমরা, হ্যাঁ আমরা এইখানে পাইছিলাম। যদি কথা ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটাকে হ্যাড বিন বানাইতে হয়। আই হোপ ভুলে যান নাই, হ্যাঁ আই হোপ আপনারা ভুলে যান নাই। তাহলে এই জন্য আমি এখানে লিখব হ্যাড বিন। এবার দেখেন স্মলার, এটা তো কোনো চেঞ্জ হবে না, স্মলারের জায়গায় স্মলার লিখলাম, দেনের জায়গায় দেন লিখলাম। এবার দেখেন ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োরসেলফ, ইয়োর্স, সেকেন্ড পার্সনের 5 নাম্বার ফর্ম আছে। সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট হিসেবে কি আছে, হিম। তাহলে হিমের 5 নাম্বার ফর্ম কি, হি, হিম, হিজ, হিমসেলফ। দেখেন হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ, এটাও হিজ হবে। ওকে। আর যদি এখানে রানা না থাকে মি থাকতো তাহলে আমরা কি বলতাম, মাইন বলতাম। ধরেন এখানে রানা নাই, কি নাই, রানা নাই, ধরে নেন আর কি, এই জায়গাটাতে রানা নাই। যদি এরকম থাকতো হি আর মিমি টোল্ড মি, তাহলে মি কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাই না? আচ্ছা খেয়াল করেন, মিটা আমি দেখবো না, আমি এখানে সেকেন্ড পার্সন ইউ দেখতেছি। তাহলে ইউ এর 5 নাম্বার ফর্ম আছে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে মি এর অবজেক্ট, মি এর 5 নাম্বার ফর্ম কি, দেখেন আবারও বলি আমি, এই জায়গাটাতে স্টোনটা কট খায়, ইয়োর্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োরসেলফ, ইয়োর্স, অবজেক্টিভের মানে সরি সেকেন্ড পার্সনের 5 নাম্বার ফর্ম আছে। হ্যাঁ, ডাবল পজিটিভ ফর্ম আছে বা পজিটিভ প্রোনাউন আছে বা 5 নাম্বার ফর্ম আছে। তাহলে সেকেন্ড পার্সন না, ইউটা সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্টটা কি, মি। তাহলে মি এর 5 নাম্বার ফর্ম আনেন, মি এর 5 নাম্বার ফর্ম কি, এই যে মাইন, হয়ে গেল, এই যে হয়ে গেছে, দেখেন মাইন। তাহলে আপনি কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে জাস্ট একবার যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন ছিল মাই, হ্যাঁ এই জায়গাগুলোতে কি ছিল দেখেন, ছিল মাই, ছিল মাই হয়ে গেছে হার, ছিল ওয়াজ হয়ে গেছে কি হ্যাড বিন, ছিল ইয়োর্স হয়ে গেছে কি মাইন। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো এভাবেই ন্যারেশন পরিবর্তন করতে হয়। আমাদের কায়ুম ভাই, এই তো ধন্যবাদ, লিখে ফেলছেন। লিমন ভাই বলতেছে টোল্ডের পরে টু বসে না কেন, হ্যাঁ টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব, এটা সাধারণত টু নেয় না, হ্যাঁ এটা সাধারণত টু নেয় না, বাট সেটের পরে
সেড ইনট্রানজিটিভ ভার্ব একটা টু নেয়। এইবার আসেন, এবার আপনাদের পালা। হ্যাঁ, এবার আপনাদেরকে ধরে নেন আমরা করতে দিলাম, আমি যে হালকা একটু দিয়ে দেই, হ্যাঁ আমি একটু মার্ক করে দেই। তাহলে এই দেখেন, এই হলো আমাদের অহনা নামের সাবজেক্ট। সাবজেক্ট মানে তো মেয়ে মানুষ, মনে মনে সি ধরে নিলেন। এটা সারা, এটাও মেয়ে মানুষ, মনে মনে সি না ধরে আপনি চাইলে এখানে হার ধরতে পারেন, কারণ ভার্বের পরে আছে যে সি টোল্ড হার বা অহনা টোল্ড হার। হ্যাঁ, এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে এটা কি জিনিস? এই হলো আমাদের রিপোর্টিং ভার্ব। এবার আমরা যদি জাস্ট খেয়াল করি, আই ফার্স্ট পারসন, তাই না? এটা চেঞ্জ হবে। এমইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, এটাও বুঝতে পারতেছেন, এখানেও চেঞ্জ করতে হবে আমাদের। হ্যাঁ, আমি এটা ভিন্ন কালার নিয়ে নিই, তাহলে আপনাদের এগুলো মার্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখেন তো আবার কি আছে, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি মাই আছে, এটা চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা ন্যারেশন এটাকে চেঞ্জ করব। আমি আপনাদের জন্য একটু জাস্ট হালকা পাতলা করে বোঝাই দিচ্ছি। দেখি এই দুটো আপনারা চেঞ্জ করতে পারেন কিনা। 1 আর 2, 1 আর 2 আমরা আপনাদেরকে চেঞ্জ করতে দিলাম, দেখি আপনারা চেঞ্জ করে দেখাতে পারেন কিনা আমাদেরকে কুইকলি। হ্যাঁ, কাইয়ুম ধন্যবাদ। দেখি একটু কমেন্ট করি তো আমরা, দেখি পারি কিনা। এই তো মাশাআল্লাহ অনেকে ট্রাই করছেন। তাহলে আসেন আমি মনে করাই দিই, আই হলো কোন পারসন? একবারে সহজ ভাই হলো। হ্যাঁ, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, প্রথমবার তাই ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফার্স্ট পারসনের 1 নাম্বার ফর্ম আই। মাই কোন পারসন? মাইও ফার্স্ট পারসন ভাই। কয় নাম্বার ফর্ম? আই মি মাই 3 নাম্বার ফর্ম। তাহলে ফার্স্ট পারসন গুলো মনে আছে তো, 1 2 3 এস ও এন। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, যেহেতু আই ফার্স্ট পারসন এই যে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, যেহেতু মাই ফার্স্ট পারসন এটাও সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সাবজেক্টকে অহনা। তো দেখেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে যখন দুটো মেয়ে মানুষ থাকে, দুটোই পুরুষ মানুষ থাকে, তখন ব্র্যাকেটে তাদের নামের প্রথম অক্ষর লিখতে হয়। এটা পুরোটা একটা বানোয়াট পদ্ধতি, বাঙালিদের বানানো বানোয়াট পদ্ধতি। এই কাজ কোনোদিনই করবেন না। হ্যাঁ, এটা একটা ভুল কথা আর কি, আমরা এটা ফলো করবো না। এই তো মাশাআল্লাহ আমাদের ইমন হোসেন ভাই, কাইয়ুম ভাই এবং সাজিদুর রহমান মিল্টন ভাই, হ্যাঁ ওনারা আনসার করে ফেলছেন। তাহলে আমরা এতটুকু লিখে ফেললাম। কি লিখবো আমরা? অহনা told সারা দ্যাট। আই ফার্স্ট পারসন অহনারে ধরলো, তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো শি। ব্র্যাকেটে কি ও লিখতে হবে? নো, নেভার, কখনো লিখতে হবে না। অ্যামিজ আর থাকলে ওয়াজ হয়, শি ওয়াজ গোয়িং টু ডু, এই যে আই মি মাই ছিল, তাহলে মায়ের 3 নাম্বার ফর্ম, শি এর 3 নাম্বার ফর্ম হয়ে যাবে শি হার হার ডিউটি। ডান। এবার এই বাক্যটাতে আসি আমরা। হ্যাঁ, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি টোল্ড দ্য স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদেরকে বলল, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। খেয়াল করেন, বরফ পানিতে ভাসে, এইটা একটা চিরন্তন সত্য কথা ভাই। হ্যাঁ, চিরন্তন সত্য যে বাক্য থাকে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জাস্ট এখানে শুরুর অংশে পরিবর্তন করব। আমরা কি লিখব? হি টোল্ড the students that ice, এখানে V1 আছে, ভুলেও আবার V2 বানায় না, floats on water. Why not changed? কেন চেঞ্জ হলো না? বিকজ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ থাকলে চেঞ্জ হয় না। এই তো মাশাআল্লাহ কায়ুম ভাই, ধন্যবাদ। ওকে, তাহলে এইবার চলে আসেন ম্যান 3 এবং 4, এই দুটো আমরা একটু ট্রাই করি। দ্য ওল্ড ম্যান সেড, বুড়া লোকটা বলল। আচ্ছা, এবার আমরা একটু বলি। হ্যাঁ, দেখেন আমরা অনেক সময় চিন্তা করি যে ভাই আমরা কি সেড লিখব নাকি সেড টু লিখব নাকি টোল্ড লিখব। আসেন আমরা এটা একটু দেখে নেই। তাহলে কি বললাম, আমরা কি লিখব? আমরা কি শুধু সেড লিখবো নাকি সেড টু লিখবো নাকি টোল্ড লিখবো? কোনটা লিখলে বেটার হয়? হ্যাঁ, আচ্ছা, খুব চমৎকার একটা জিনিস, সহজে মনে রাখা যাবে। আমি টেকনিকটা শিখাই দিই।
মাথায় রাখবেন সেড এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে নো অবজেক্ট, কোনো অবজেক্ট বসে না। ওকে, কিন্তু আপনি যদি লেখেন সেড টু, তাহলে এরপরে একটা অবজেক্ট থাকবে। ওকে, অবজেক্ট থাকবে, আচ্ছা থাকবেই বললাম না, আমরা বলবো থাকবে। থাকবে। অন্যদিকে আপনি যদি টোল্ড লেখেন, টোল্ড হলো একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট থাকবেই। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে শুধু সেট থাকলে নো অবজেক্ট, সেট টু থাকলে অবজেক্ট, আর যদি টোল্ড থাকে অবজেক্ট থাকবেই। তাহলে দিস ইজ দ্য কেস, দিজ আর দ্য কেসেস। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে পুরো প্রক্রিয়াটাকে আমরা এভাবে বলতে পারি, সুতরাং আমরা কি বলতে পারি ভাই, আমরা এভাবে বলতে পারি সেট টু প্লাস অবজেক্ট এর পরিবর্তে টোল্ড প্লাস অবজেক্ট লেখা উচিত। কেন উচিত? কারণ আমি একটু পার্থক্য দেখাই, দেখেন he said that he was okay, এই দেখেন সেটের পর আমি কোনো অবজেক্ট লিখি নাই, কিন্তু এখানে দেখেন he said to me, এই যে দেখেন অবজেক্ট লিখছি, that he was okay। আর এখানে আমি লিখলাম দেখেন he told এর পর আবার টু দিয়েন না, me, that he was okay। তো এই হলো গিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট। আপনি কি শুধু সেট লিখবেন, নাকি সেট টু লিখবেন, নাকি টোল্ড লিখবেন? হ্যাঁ, বিষয়টা আমি আরেকটু খোলাসা করে দিই, দেখেন আরো খোলাসা করে দেই। তাহলে এখানে কি আসতেছে, যখন সেট লিখছেন, দেখেন যখন শুধু সেট লিখছেন এরপরে অবজেক্ট আসে নাই, কিন্তু যখন আপনি সেট টু লিখছেন তখন কিন্তু আপনাকে এরপর একটা অবজেক্ট লিখতে হয়েছে। আবার দেখেন যখন আপনি টোল্ড লিখছেন এরপর একটা অবজেক্ট লিখতে হয়েছে। সো দিস ইজ দ্য কেস। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা জাস্ট এভাবে বলতে পারি যে সেট টু প্লাস অবজেক্টের পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি। অর্থাৎ হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ওকে না লিখে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওকে, এই লেখাটাই বেটার। ওকে ম্যান, এই তো মাশাআল্লাহ। ওকে ওকে, আচ্ছা এবার আসেন দা ওল্ড ম্যান সেড। তাহলে এখানে কি দেয়া আছে? সেড। আমরা কি এখানে টোল্ড লিখতে পারবো? পারবো না, কারণ এখানে সেটের পর অবজেক্ট নাই। ওকে, তাহলে আমরা আসেন একটু ন্যারেশনটা চেঞ্জ করি, তারপর আমরা ব্যাখ্যা করব। এখানে আছে আই, এখানে আছে মাই সেলফ। হ্যাঁ, তাহলে এখানে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু খেয়াল করেন, আই কিন্তু ফার্স্ট পার্সনের 1 নাম্বার ফর্ম, হেল্প হলো V1, এইটাও ফার্স্ট পার্সন 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার ফর্ম মানে এখন আবার বলবেন যে ভাইয়া 4 নাম্বার ফর্ম আবার কি? ওই যে আমরা এইভাবে খেয়াল করছিলাম, ওই অনুযায়ী আমি 4 নাম্বার ফর্ম বলছি, ঠিক আছে? এইটা আবার আসলে 4 নাম্বার ফর্ম না, কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম। এই রিফ্লেক্সিভ ফর্ম এত নাম না বলে 4 নাম্বার ফর্ম বলছি আমরা। তাহলে আসেন আমরা একটু দেখা নেই। আসেন আমরা একটু দেখে নেই। হ্যাঁ, তাইলে মুরব্বী এবার আসেন। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বলল, আই হেল্প মাই সেলফ, আমি নিজেরে সাহায্য করি। আমরা তাহলে ন্যারেশন করছি এইভাবে, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, বৃদ্ধ লোকটা বলল যে আই হয়ে গেছে কি হি, হেল্প V1 থাকলে V2 হয় হেল্পড, মাই সেলফ এই যে হয়ে গেল কি হিমসেলফ। তাহলে ফার্স্ট পারসন এটাও সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট মানে হি অনুযায়ী, এই যে দেখেন ফার্স্ট পারসন এটা ভি অনুযায়ী চেঞ্জ হয়েছে। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এইটা আমরা অনেকে খেয়াল করি না। সেটা হলো দেখেন এইখানে কিন্তু ছিল সেড, দেখছেন? দেখেন এইখানে ছিল সেড, বাট এই জায়গাটাতে আমরা দেখতেছি এখানে কিন্তু সেড নাই, দেয়া আছে কি দাদা? এই জায়গাটাতে দেখেন লেখা আছে সেজ। তাহলে পার্থক্যটা হলো এখানে প্রেজেন্ট টেন্স চলে আসছে। যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, হ্যাঁ পরবর্তীতে শুনে আপনারা নোট করবেন, যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা ভার্বের কোনো টেন্সের কোনো পরিবর্তন করি না,
শুধু সাবজেক্টের পরিবর্তন করি। এই যে দেখেন কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো শেলি সেড আই এম ফিট। দেখছেন কোন টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা লিখবো শেলি সেজ দ্যাট, আই ফার্স্ট পারসন সাবজেক্টে ধরলো, শেলিরে মেয়ে মানুষ ধরে আমরা শি লিখলাম। এবার অ্যামিজার থাকলে ওয়াজ হওয়ার কথা, কিন্তু আমরা লিখলাম ইজ। প্রশ্ন করতে পারেন ভাইয়া ইজ কেন লিখলেন? কারণ এই যে প্রেজেন্ট টেন্সে ছিল তাই এর কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, শি ইজ ফিট ফর এনি পোস্ট। শেলি বললো আমি যে কোনো পোস্টের জন্য ফিট। তাহলে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকলে পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা আপনারা পরবর্তীতে লিখে রাখবেন। আচ্ছা ওস্তাদ, তাহলে এবার আসেন প্র্যাকটিস সেকশন। দেখি আপনাদের মধ্যে কে বলতে পারেন এই প্রশ্নটা 46 BCS এ আসছে। দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারেন। ঠিক আছে, দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারেন, পারি কিনা আমরা একটু ট্রাই করি। দেখেন হি হ্যাজ সেড টু মি। আচ্ছা এইখানে ঘটনা আছে, দেখেন তো ভাই মনে পড়ে কিনা আমি কি বলছি। আচ্ছা এখানে লিখে দিই তথ্যটা আমি লিখে দিই। সেটা হলো ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে টেন্স এর কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তিত হয়, আরেকটা উদাহরণ দিই আমি। যেমন আমি একটা না দুইটা উদাহরণ দেবো আপনাদেরকে। হ্যাঁ, ধরেন এরকম থাকলো, he said I am okay। ধরেন আরেকটা থাকলো এরকম, he says I am okay। ধরেন এরকম থাকলো আরেকটা, he will say I am okay। তাহলে আপনি জাস্ট খেয়াল করেন তো স্যার, মুরব্বীরা একটু দেখেন তো এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, এটা কোন টেন্সে আছে, ফিউচার টেন্সে। তাহলে আমরা মাথায় রাখবো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকলে পরিবর্তন হয় না। তাহলে এই দুটো জায়গায় নো চেঞ্জ, আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা কি লিখবো দেখেন, আমরা এইভাবে লিখবো। দেখেন এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা চেঞ্জ হবে। হি সেড দ্যাট, সে বলল যে হি ওয়াজ ওকে। খেয়াল করছেন, জাস্ট খেয়াল করুন তো স্যার, এইখানে এমটা কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন ভাই কেন হয়েছে, এটা এই জন্যই হয়েছে যে এখানে পাস্ট টেন্স ছিল তাই হয়েছে। কিন্তু বাকিগুলাতে আপনি যদি আসেন, এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো হি says that, আইটা এখানে হি হলো, ইজটারে এখানে আমরা ওয়াজ লিখতে পারবো, মানে এমটাকে ওয়াজ লিখতে পারবো না, ইজ হয়ে গেছে, হি ইজ ওকে। এখন বলতে পারেন ভাই কাহিনী কি ভাই, এটা এরকম হইলো কে? হ্যাঁ, এটা এরকম হওয়ার কারণটা কি? এই এম ধরো, এই এম কেন ইজ হলো ভাই? কারণ এইখানে দেখেন এমটা ইজ হয়েছে এই জন্যই যে এটা প্রেজেন্ট টেন্সে ছিল। ওকে, পার্থক্যটা ধরতে পারছেন? খুব ইজিলি পারা যায়। সেম ঘটনা এটার ক্ষেত্রেও ঘটবে। এই তো মাশাআল্লাহ, আমাদের কাইয়ুম ভাই, সাজিদুর রহমান, মিল্টন ভাই চমৎকার লিখতেছেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। তাহলে এবার আমরা যদি চলে আসি প্র্যাকটিস সেকশনে, এই যে 46 BCS এর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি।
তার আগে আপনার একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, তার আগে আপনার একটু খেয়াল করতে হবে, এখানে হ্যাজ সেড আছে, হ্যাজ সেড মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এইখানেও দেখেন হ্যাজ টোল্ড আছে, এখানে কি আছে? হ্যাজ টোল্ড আছে, এখানে কি আছে? হ্যাজ টোল্ড আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি আমরা এখানে দেখলাম হ্যাজ সেড টু মি, এখানে হ্যাজ টোল্ড মি, হ্যাজ টোল্ড মি, হ্যাজ টোল্ড মি। তো আমরা জানি যখন সেড টু এবং টোল্ড দুটোই থাকে, আই রিপিট, যখন সেড টু এবং টোল্ড দুটোই দেওয়া থাকে তখন আমরা কম কথায় কাজ হলে বেশি কথাটা নেই না। আচ্ছা, ইমন ভাই একটা কথা বারবার বলতেছে যে স্যার অবজেক্ট মানে অবজেক্ট ছাড়া যদি কমার ভিতর সেকেন্ড পারসন থাকে তাহলে কি করব? হ্যাঁ, আচ্ছা আসেন ওনার এই প্রশ্নটার উত্তর আমরা একটু দিয়ে নেই। হ্যাঁ, ধরেন অবজেক্ট নাই, সেকেন্ড পারসন দেয়া আছে, যেমন এরকম ভাবে থাকলো, হি সেড ইউ শুড হেল্প মি। এই যে আমাদের ইমন সাহেব, হ্যাঁ ইমন হোসেন বারবার এই প্রশ্নটা করতেছে, কয়েকবার প্রশ্নটা করছে। হ্যাঁ, আমি উত্তর দেই নাই, এখন উত্তরটা দিচ্ছি। দেখেন ভাই, এইটা ডিপেন্ড করতেছে, আই রিপিট, এইটা ডিপেন্ড করতেছে। আমার ক্যামেরার চার্জ অলমোস্ট শেষ, আমি এটা দেখাই, আমাকে মানে ক্লাসটা শেষ করতে হবে, একবারে লাল দাগে চলে আসছে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। এখন যদি কেটে যায় নেক্সট ক্লাসে বলবো, একটু খেয়াল করেন। এক্ষেত্রে যদি প্যাসেজ ন্যারেশন হয়, খেয়াল করেন, প্যাসেজ ন্যারেশন হলে ইউ কাকে নির্দেশ করে? নির্দেশ করে তা প্যাসেজ থেকেই বোঝা যায়। যদি প্যাসেজ ন্যারেশন হয় তাহলে ইউটা মূলত কারে নির্দেশ করছে ওইটা ভাই আমরা প্যাসেজ দেখেই বুঝি। এখন ধরেন এটা যদি প্যাসেজ ন্যারেশন না হয়, যদি প্যাসেজ ন্যারেশন না হয় সেক্ষেত্রে আমরা ইউ দিয়ে মিয়েরে ধরে নেই। ঠিক আছে, এই যে পাশে লিখে দিচ্ছি। আবার প্যাসেজ ন্যারেশন না হলে ইউটাকে সাধারণত মি ধরে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে দেখেন অবজেক্ট নাই, অবজেক্ট যেহেতু নাই তাহলে আমি মনে মনে ধরলাম এখানে একটা টু মি আছে। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট, ইউ মানে আমারে বলছে, আই শুড থাকলে শুড হ্যাভ হয়, আই শুড হ্যাভ, শুড হ্যাভ এর পরে ভি3 বসে, হেল্পড হিম। ভাই আমাদের ইমন হোসেন ভাই আশা করি বুঝতে পারছেন। আর যদি প্যাসেজ হইতো যে হি সেড ইউ, এইখানে প্যাসেজের মতো তো ভাই দুজনের মানে উক্তি থাকে। হ্যাঁ, প্যাসেজ হলে সেক্ষেত্রে আপনি ওই অংশটা দেখেই বুঝতে পারবেন। কেমন? এই যে আমার ক্যামেরায় অলরেডি রেড মার্ক চলে আসছে, আমি ক্লাসটাকে আর কন্টিনিউ করতে পারলাম না, ক্লাসটা আমি এখানেই রেখে দিলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে খুব মজার কিছু বিষয় ছিল, আজকে আর আমরা শেয়ার করতে পারছি না। সো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। দেখি আমাদের ক্যামেরা যদি অফ হয়ে যায় তো গেল আর কি। জাস্ট একটু ছোট্ট করে বলি, দেখেন আপনাদের এখানে অনেক ভাই বোন আছেন, হ্যাঁ অনেকেই আছেন যাদের যাদের ছোট ভাই বোন আছে, বা বাচ্চা কাচ্চা অনেকের হয়তো থাকতে পারে, অনেকের বাচ্চা কাচ্চা থাকতে পারে যারা মনে করেন 5, 6, 7, 8, 9 এর আছে আর কি। তো আমি একটু বলি, আপনারা জাস্ট গুগলে গিয়ে আলোড়ন XYZ এটা লিখে সার্চ দিলেই, হ্যাঁ আপনারা আলোড়ন XYZ লিখে সার্চ দিলেই দেখতে পাবেন এইখানে, হ্যাঁ মোত্তাসিন পাহলভি ভাই, হ্যাঁ তারপরে দেখেন তোফায়েল ভাই, আকিব ভাই, জাহাঙ্গীর ভাই সহ মানে বিশাল একটা টিম নিয়ে আমরা ক্লাস 5 থেকে 9, 10 পর্যন্ত, আপনারা জানেন ইন্টারমিডিয়েট, ভার্সিটি অ্যাডমিশন, বিসিএস আমরা অনেক আগে থেকেই কাজ করি। হ্যাঁ, তো আমরা ওই বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, দেখেন আপনি যদি ক্লাস 5-এ চলে যান তাহলে দেখতে পাবেন ক্লাস 5-এ ইংরেজি, পঞ্চম শ্রেণীর ইংরেজি আছে, আমার ছেলেও ক্লাস 5-এ পড়ে। তো দেখা গেছে ক্লাস 5-এর ইংরেজিতে আপনারা এক বছরে পুরো 5টা, হ্যাঁ জাস্ট এক বছরে 1000 টাকায় পুরো পঞ্চম শ্রেণীর একবারে ক্লাস হবে আর কি। আর পঞ্চম শ্রেণীর গণিতটা মোত্তাসিন পাহলভি ভাই এবং ফাতিন ভাইয়ের, এখানেও 1000 টাকা শেষ করতে পারবেন। আমার ক্যামেরার ব্যাটারি যায় অবস্থা, একটু খেয়াল করেন। এ হলো ক্লাস 5-এর কোর্স আর কি। আপনাদের যদি ছোট ভাই বোন থাকে যারা ক্লাস 6-এ পড়ে, 6-এর জন্য ইংরেজি আছে, আবার দেখেন গণিত আছে। এরপরে দেখেন আপনাদের যদি 7-এ কোনো ভাই বোন ভাগ্নি বাচ্চা কাচ্চা থাকে, 7-এর ইংরেজি আছে, গণিত আছে। তারপরে চলে আসেন এই যে ক্লাস 8,
ক্লাস 8 এর কি কি আছে দেখেন, অষ্টম শ্রেণীর গণিত, ইংরেজি এবং বিজ্ঞানের কোর্স আছে। বিজ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ, এইটা ভালোভাবে না পড়লে কিন্তু সায়েন্স দিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো আপনাদের জন্য মাত্র 3000 টাকায় এই 3টা সাবজেক্ট একবারে 1 বছরে পুরোটা পড়ায় দেওয়া হবে। অষ্টম শ্রেণীর শুধু বিজ্ঞান পড়তে চাইলেও হবে, অষ্টম শ্রেণীর শুধু ইংরেজি পড়তে চাইলেও হবে, অষ্টম শ্রেণীর গণিতেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, এরপরে চলে আসেন এই যে হচ্ছে নবম দশম শ্রেণীর। নবম দশম শ্রেণীর আপনারা একবারে গণিত মানে সাধারণ গণিত, উচ্চতর গণিত, আইসিটি, ইংরেজি, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ সবগুলো 1000 করে দেখেন, অনেকগুলো মানে প্রায় 7000 প্লাস আসে আর কি। বাট মাত্র 5000 টাকা এই কোর্সটাতে যুক্ত হওয়া যাবে। 1 বছরে সব নবম দশম শ্রেণীর A to Z শেষ করায় দেওয়া হবে। হ্যাঁ, ফুল সিলেবাস। উচ্চতর গণিতেও তাই, শুধু ইংরেজি চাইলে, শুধু আইসিটি পড়তে চাইলে, জীববিজ্ঞান পড়তে চাইলেও পারবেন। তো যারা ইচ্ছুক জাস্ট কষ্ট করে আপনারা গুগলে গিয়ে aloron.com লিখে সার্চ দিলেই হবে, বা aloron XYZ লিখে সার্চ দিলেই হবে। তো ঠিক আছে ডিয়ার, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।